আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ৩৮তম পর্বে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নদীর দখল, দূষণ ও রাজনীতি। আমাদের সাথে অতিথি আছেন জনাব ফয়সাল আহমেদ, যিনি একজন লেখক, গবেষক, সম্পাদক ও প্রকাশক এবং বই ও রিভার বাংলার। ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ, কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনি সময় দিয়েছেন আমাদের। দর্শক বন্ধুরা, উম জনাব ফয়সাল আহমেদ একজন অ্যাক্টিভিস্ট, যিনি পরিবেশবাদী, যিনি নদী রক্ষা নিয়ে সবসময় কথা বলে থাকেন। উনার অনেক লেখা আছে, অনেক বই আছে, সাহিত্যিক। আ জনাব ফয়সাল, আজকে আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চেষ্টা করব, আপনি নদীমাতৃক বাংলাদেশ আ যদি ধরি, অ্যা আমাদের দেশের মাতাই যদি ধরেন, সব দিক থেকেই আমি আমি যদি বলি উৎপাদনের ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট বলেন, প্রাকৃতিক এই যে ভারসাম্য বলেন, নদীর থেকে যে আমরা মাছ সবকিছুর দিক দিয়ে আসলে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে নদীর অবদান বা নদীর উপকারিতা বা নদীর অবস্থান যেভাবেই চিন্তা করেন, আসলে এটাকে বাদ দিয়ে আমরা ওভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারব না। আ বাংলাদেশের নদী নিয়ে দখল আছে, দূষণ আছে, রাজনীতি আছে। শুধু বাংলাদেশ তো না, আন্তর্জাতিকভাবেও এটার রাজনীতি আছে। আ আমি জাস্ট এক সাধারণ জনগণের আ পার্সপেক্টিভ থেকে নদীর উপরে আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আসলে কিভাবে আমাদের এই দেশের যে উম যদি বলি প্রাণকে কিভাবে রক্ষা করতে পারি? এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম। আহ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার শোতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যে কথাটি শুরুতেই বলা দরকার বলে মনে করছি সেটি হচ্ছে যে আপনি একজন প্রবাসী বাংলাদেশী, আহ, প্রবাসে থাকেন, অনেক ব্যস্ত সময় থাকতে হয়, তারপরেও সেখানে আহ, জীবনের যে সংগ্রাম লড়াই সেগুলো অক্ষুণ্ণ রেখে আবার দেশকে নিয়ে ভাবছেন, দেশকে নিয়ে আলাপ করছেন, কেমন বাংলাদেশ চাই, সেটা নিয়ে আপনি একটা ডায়ালগ করছেন। আমাকে এটা খুব মানে আশান্বিত করেছে যে আসলে এত বেশি হতাশা আমাদেরকে গ্রাস করেছে, চারদিকে আসলে কোনো আশাব্যঞ্জক কিছু পাচ্ছি না। এর মধ্যে এসে দেখলাম যে আপনার আপনার মতো একজন মানুষ যিনি প্রবাসে জীবনযাপন করছেন, লড়াই করছেন, এর মধ্য দিয়ে দেশকে ভালোবেসে কেমন বাংলাদেশ চাই একটি শো করছেন। তো এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর যেহেতু আজকের টপিকটা আপনি ঠিক করেছেন যে নদীর দখল দূষণ এবং রাজনীতি, এটা খুবই মানে প্রত্যেকটা শব্দ না এমন ভাবে গেঁথে আছে নদীর সঙ্গে, মানে জি, একেবারেই অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কারণ নদী বললেই আপনি এখন দখলের প্রশ্ন আসবে, নদী বললেই আপনার দূষণের প্রশ্ন আসবে, এবং এর পিছনে একটা বড় রাজনীতি কাজ করে। এবং এই জি। রাজনীতির জন্যই আহ, এখন আমার মনে হয় যে নদীর যে দুরবস্থা, এর পিছনে রাজনীতিও একটি গুরুত্বপূর্ণ কারণ বলে আমি মনে করি। এখন হচ্ছে যে সেই রাজনীতি কারা করছে, কাদের জন্য হচ্ছে, সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এর সঙ্গে রাজনীতি খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো যে কারণে টপিকটাও খুব গুরুত্বপূর্ণ। আমি নদীর প্রসঙ্গ, মানে যেহেতু আজকের বিষয়ই নদী, আপনাকে জি, বলি যে গত সপ্তাহে আমি ঠিক আহ, খুলনা গিয়েছিলাম। খুলনা, জি, খুলনা, যশোর এবং আপনার সাতক্ষীরা, এরকম ৩টা ৪টা জেলা ওখানে আমি ঘুরে এসেছি। তো ওই এলাকাতে অর্থাৎ দক্ষিণাঞ্চলে অসংখ্য নদী আমাদের আছে, প্রায় ১.৫ শতাধিক নদী, একটু কম বেশি হতে জি, পারে, আমি যদি ভুল না করি। তো এই ১.৫ শতাধিক নদীর মধ্যে আমার চলার পথে অন্তত পক্ষে ধরেন হয়তো ২৫-৩০টা নদী পড়েছে। তো আমার সুযোগ হয়েছিল ৩টি নদী দেখার। আমি আপনাকে যদি একটু বলি, আপনি যেমন আমার দেখার সুযোগ হয়েছে কপোতাক্ষ নদ। আমরা জানি যে জি, আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত, এই কারণে আমরা বেশি আসলে কপোতাক্ষের কথা আমরা শুনি কিংবা আলাপ হয়। কপোতাক্ষ একটা অনেক বড় জি, নদ এবং জি, দক্ষিণাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি, তারপরে আমার আরো একটি নদী দেখার সুযোগ হয়েছিল, সেটির নাম হচ্ছে মুক্তেশ্বরী। মুক্তেশ্বরী যশোরে অবস্থিত। এটি ডাকুরিয়া ইউনিয়নের যে অংশে যে প্রবাহমান অংশটুকু আমার দেখার সুযোগ হয়েছিল।
এরপরে আমি আরো একটি নদী দেখি, সেটি হচ্ছে চুনা নদী। চুনাটা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরায়। শ্যামনগর সাতক্ষীরার বুড়ি গোয়ালিনী বলে একটা এলাকা আছে। সেই বুড়ি গোয়ালিনী এলাকার মধ্য দিয়ে এই চুনা নদীটি প্রবাহিত হয়েছে। এই তিনটি নদী খুব কাছাকাছি আমার দেখার সুযোগ হয়েছে। আমি একটু সময় নিয়ে দেখার চেষ্টা করেছি। আপনাকে যদি বলি যে দক্ষিণাঞ্চলের, আমার মনে হয় যে আমি তো যে কয়েকটি নদী দেখেছি সেগুলো তো আছেই, এর বাইরেও আমার মনে হয় যে একটা নদী আপনি খুঁজে বের করা যাবে না যে নদীটি দখল হয়নি, যে নদীটি দূষণ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এটি শুধু যে দক্ষিণাঞ্চল তা কিন্তু নয়, সারা বাংলাদেশে একই অবস্থা। আপনি ধরেন যে আমি যদি, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার বুক চিরে একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে নরসুন্দা নদ নামে পরিচিত। তো এই নরসুন্দার কথাও যদি ধরেন বলি, সেটা হচ্ছে যে চারদিক দিয়ে দখল হচ্ছে, দূষণ হচ্ছে। আবার এর পিছনে কারা জড়িত? কোনো না কোনো ভাবে রাজনৈতিক সংশ্লিষ্ট যে লোকজন আছে তারা হয় নিজেরা দখল করছে, না হয় দখলদারকে প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ এটি একটি পুরো বাংলাদেশের সামগ্রিক চিত্র। এখন ধরেন আমার অবস্থান ঢাকা শহরে, আপনি যদি ঢাকার চারপাশের নদীর কথা বলেন, আমরা বুড়িগঙ্গার কথা বলতে পারি, তুরাগের কথা বলতে পারি, তারপরে হচ্ছে যে আপনার শীতলক্ষ্যার কথা বলতে পারি, বালু নদীর কথা বলতে পারি। এই যে চারটি নদী, অনেকদিন ধরে শুনছিলাম যে সরকার এখানে একটা জলপথের যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে এই চার নদী ধরে, অর্থাৎ ঢাকার চারপাশে আপনি নৌযান দিয়ে আপনি চলাচল করতে পারবেন। অনেকদিন ধরে শুনছিলাম এবং নানান ধরনের প্রকল্পের কথাও শুনেছি, কিন্তু এর কোনো আপডেট আমরা পাইনি। কিন্তু এই যে দূষণের কথা বলছি, দখলের কথা বলছি, এই চারটা নদী যদি আমরা ঘুরে দেখি, আপনি দেখবেন যে এই ভয়াবহ পরিমাণে এর দূষণ হয়েছে। অর্থাৎ আপনি বুড়িগঙ্গাতে আপনি গোসল করতে পারবেন না, আপনি তুরাগে গোসল করতে পারবেন না। মানে পানি এতই ভয়াবহ দূষিত যে গন্ধ, মানে এত দুর্গন্ধ হয় যে আপনি এর পাশে দাঁড়াতে পারবেন না। আমরা বছর ৩ আগে একবার বুড়িগঙ্গা নদীতে আমাদের বেশ কিছু সংগঠন, নদী এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন কিছু সংগঠন নিয়ে আমরা একটা কর্মসূচি দিলাম, সেটার নাম হচ্ছে যে বুড়িগঙ্গায় গণগোসল। এখন নদীতে আবার গণগোসলের মানে কি? নদীতে তো প্রচুর মানুষ গোসল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা কতটুকু অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যে নদীতেও একটা কর্মসূচি দিতে হয় যে আমরা ওখানে গণগোসল করছি, এবং এটা এক ধরনের প্রতিবাদী আন্দোলন, একটা প্রতিবাদী কর্মসূচি, যে নদী গোসলের অযোগ্য হয়ে যাচ্ছে, আপনারা নদী ঠিক করেন, অথচ হওয়ার কথা কি ছিল? তো সার্বিকভাবে আপনি বাংলাদেশের যে চিত্র, ধরেন আমরা এখানে থেকে দেখছি, আপনি ইতালি থেকে শুনছেন, দেখছেন, অনেকের সঙ্গে কথা বলছেন, ভিডিও চিত্রে দেখছেন, কিন্তু সত্যিকার অর্থে পরিস্থিতিটা হচ্ছে খুবই খারাপ, খুবই নাজুক, এবং আপনার এই নদীগুলো গভীর সংকটে আছে এবং ক্রমে ক্রমে অনেক নদী হারিয়ে যাচ্ছে। আমরা একটা সময় ধরে শুনতাম যে নদী হারিয়ে যায় হলো যে ভূমিকম্প হয়, যে একটা বড় ধরনের ভূমিকম্পের ফলে অনেক ধরনের আপনার যে ভূমির মধ্যে এক ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ আসে। হ্যাঁ, এটি ধরেন ১০০ বছর আগে, শতবর্ষ আগে এখানে যে আমাদের বাংলাদেশের যে বড় ভূমিকম্প যেখানে হয়েছে, ধরেন ওই সমস্ত এলাকা আপনি শুনবেন যে যে এখানে একটা ভূমিকম্প হয়েছিল, হওয়ার পরে এই জায়গাটার একটা পরিবর্তন হয়েছে, এরকম কথা কিন্তু শুনতে পাবেন, শোনা যায়। তা আমরা এরকম শুনেছি যে এরকম নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, কিন্তু এখন কোনো ধরনের ভূমিকম্প ছাড়াই, কোনো ধরনের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই, শুধু মানুষ তার নিজেরা এই নদীরকে আপনার ভয়াবহ রকম সংকটাপন্ন করছে এবং নদীগুলো ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে যাচ্ছে। জি, আপনি ইন্ডাস্ট্রিয়াল দূষণ তো আছেই আমাদের দেশে। তারপর আপনি রিসেন্টলি খেয়াল করে থাকবেন, বাংলাদেশ সরকার প্রধান উনিও নদী দূষণের কিভাবে কমানো যায় সেটার জন্য আলাদা একটা কমিটি গঠন করার কথা বলেছেন, জোর দিয়েছেন, এবং সরকার তার নির্বাচনী যে নির্বাচনী যে ইশতেহার ছিল সেটাতে তারা বলছিল যে খাল খনন কর্মসূচির মাধ্যমে নদীগুলিকেও পুনর্খনন করবেন এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনা, সেটাতে আবারও যাতে মাছ পাওয়া যায়, মাছের মানে এতে করে আমাদের যে মাছের যে চাহিদা আছে বাংলাদেশে সেটাও
আস্তে, আস্তে ফিরে আসবে, আমাদের ইম্পোর্ট করতে হবে কম। আপনার কি মনে হয় মানে যে এই কর্মসূচি তো শুরু হয়েছে প্রায় ৬ মাসও হয়ে গেছে। এতে করে কি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আপনি আপনার দেখা অনুযায়ী? আপনাকে একটা বিষয় বলি। সেটা হচ্ছে যে সরকারের যে নতুন সরকার এসে যে উদ্যোগগুলো নিয়েছেন, এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে জি, আসলে পরিবেশের সুরক্ষার জন্যে, বিশেষ করে নদী সুরক্ষার জন্যে উদ্যোগ তো সরকারকে নানান ধরনের উদ্যোগ নিতে হবে। জি, এবং আমরা দেখলাম যে এই সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এটা তার নির্বাচনী ম্যানিফেস্টো ছিল। আমি ম্যানিফেস্টো পড়েছি। সেখানে জি, দেখেছি উনারা বলেছেন এবং কাজ শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি নদীকে যদি না বাঁচান, তাহলে খালকে বাঁচানো যাবে না। এটা হচ্ছে ১ম কথা। জি, সর্বপ্রথম আপনাকে নদীকে বাঁচাতে হবে। কারণ নদীর সঙ্গে হচ্ছে সাগরের সংযোগ। খেয়াল করতে হবে আমাদের। জি, এখন আমাদের বড় রিজার্ভেশনটা কোথায় থাকে? পানিটা আমাদের যে ওয়াটার রিজার্ভেশন থাকে আপনার নদীতে থাকে। কারণ নদীর হচ্ছে নদীতে এটার ইয়েটা অনেক বড়। নদীর যে তলদেশ জি, এবং এর মধ্যে প্রচুর পানির জায়গা হয়। ঠিক আছে? জি, তো আপনি খালের মধ্যে কিন্তু সেই পরিমাণ পানির জায়গা হয় না। তো আপনি না, এই খালের পানিটা নদীর পানিটা আসলে এই যে খালের সঙ্গে যাবে, এখন নদী যদি আপনার সংকুচিত থাকে, নদীর প্রবাহমানতা যদি অক্ষুণ্ণ না থাকে, তাহলে খাল আসলে খনন করে সুরক্ষা দেয়া যাবে না। আমি মনে করি খাল খননের পূর্ব শর্ত হচ্ছে নদী খনন। হ্যাঁ? জি, এবং নদীটা হচ্ছে প্রপার খনন করা। জি, এখন আপনি খাল খননের প্রশ্নে যদি আসি, আমরা নানান জায়গায় দেখছি যে আ আ মহা সমারোহে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং অনেক জায়গায় দেখবেন আমরা নিজেরাও অনেক জায়গায় এরকম দেখেছি যে খাল খনন করে খালের মাটিটা এমন জায়গায় রাখা হচ্ছে যে সামান্য বৃষ্টিতে এই মাটি আবার খালের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এই খননটা তো অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে। জি, আমরা যদি খননটা যথাযথভাবে করে খালটাকে রক্ষা করতে চাই, তাহলে মাটিটা ঠিক এমনভাবে এটা এখান থেকে সরাতে হবে, যাতে পুনরায় এই খালটি আবার বুজে না যায়। মানে আবার এটি যদি ভরাট হয়ে যায়, তাহলে তো এই খনন আসলে আমাদের কোনো কাজে আসবে না। এর মধ্য দিয়ে জি, রাষ্ট্রের অর্থ মানে বিপুল পরিমাণ টাকা খরচ হবে এবং মানুষের পরিশ্রম সবকিছুই আসলে এক ধরনের বৃথা হবে। তো জি, আমার এই আপনি ক্ষেত্রে বক্তব্য হচ্ছে জি। জি, আপনি খেয়াল করে থাকবেন যে আসলে সাম্প্রতিক সময়ে যে বৃষ্টি হয়ে গেল, আপনি মানে ঢাকা শহর, চট্টগ্রামে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেগুলো কিছু পানি সরার জায়গা পাচ্ছিল না। যদি আসলে নদীগুলিকে ওভাবে খনন না করা হয়, যদি খালগুলিকে ওভাবে খনন না করা হয়, পানিটা সরার জন্য জায়গা পাবে না। মানে সব জায়গায় পানিটা মানে স্থায়িত্ব বেড়ে যাবে শহরের ভিতরে। মানে আমরা যেখানে বসবাস করি সেখান থেকে পানিটা আবার ড্রেনেজ ওয়েতে যাচ্ছে না। ড্রেনেজ ওয়েতে যাবে কোথায়? মানে যাওয়ার তো জায়গা নাই। আপনার যদি খাল না থাকে, খাল দিয়ে যদি নদীতে না যায়, আমি তো মানে এই গভর্নমেন্ট কি এই বিষয়টা নিয়ে কি আপনার চিন্তিত মনে হয়েছে আপনার কাছে? না, এখন আমি একটা বিষয় শোনেন, আমরা তো দীর্ঘদিন ধরে নদী পরিবেশ সঙ্গে আন্দোলনের সঙ্গে জড়িত আমরা যারা আ আন্দোলন করি এই দেশের মধ্যে, আমরা প্রত্যেকেই একটা কথা সরকারকে বারবার বলছি, দেখেন আমাদের কিন্তু রিসোর্স এর অভাব নেই। আমি এই যে জি, একটু আগেই বলছিলাম যে ঢাকার চারপাশে ৪ টা নদী এবং বড়, বড় নদী। এই, এই চারপাশে নদী থাকার পরেও ঢাকা কেন জলাবদ্ধতায় আক্রান্ত হবে বলেন তো? কেন এখানে জি, সামান্য বৃষ্টি হলে কয়েক ঘন্টার জন্যে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়। তারপর রাস্তায় যানজট তৈরি হয়ে যায় এবং পানি তো এই না ৩-৪ ফিট পর্যন্ত পানি উঠে যায়। কোথাও, জি, কোথাও। আবার চট্টগ্রামের কথা আপনি এনেছেন। চট্টগ্রামের চারপাশে সমুদ্র। যেখানে জি, পানি যাওয়ার জন্য মানে এখানে তো পানি আটকে থাকার কোনো কারণ নেই। ওকে, এরপরে শহরের একেবারে পুরো শহরটা জুড়ে ধরে হলো আপনার ওখানে কর্ণফুলী। হুম? জি, তারপরে ছোট, ছোট খাল আছে। তো জি, চট্টগ্রামে কেন পানি আটকে যাবে? অর্থাৎ এই সংকটটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের এবং এই ড্রেন গুলো আসলে যথাযথ ব্যবহার হয় না। এই জায়গায় এসে আমি আসলে পুরো দায় সরকারকে দিতে চাই না। নাগরিকদের একটি দায় আছে। আসলে জি, ধরেন আমাদের দেশে হয় কি যে আ আপনি যেমন আপনি যে দেশে থাকেন, ইউরোপে থাকেন। আপনি আমাদের দেশের মানুষ ইউরোপে যাওয়ার সঙ্গে, সঙ্গে দেখবেন আ তাদের যে জীবন আচরণের এক ধরনের পরিবর্তন চলে আসে। এটা আপনি খেয়াল জি, করবেন এবং আমরা কিন্তু এই জি, জি, ধরনের জি, গল্প শুনি। কিন্তু আমি জি, রাস্তায় গিয়ে থুতু ফেলতেছি, আমি ভাবতেছি না। তো আপনি অন্য একটা দেশে গিয়ে আমি কিন্তু থুতুটা ফেলবো কিনা এটা আমি চিন্তা করি। টিস্যুটা রাস্তায় ফেলে দিব কিনা আমি চিন্তা করি।
আমার নিজের দেশে কিন্তু আমরা সেই প্র্যাকটিসটা করি না। আসলে দেশকে জি, ভালোবাসার জায়গাটা শুধুমাত্র মুখে মুখে আমি তোমায় ভালোবাসি বললে আসলে হয় না। ভালোবাসার কিছু জি, দায়িত্ববোধের পরিচয়ই হচ্ছে ভালোবাসার ১ম বহিঃপ্রকাশ। এখন জি, দায়িত্ববোধটা কি? আপনি ধরেন এই যে ড্রেন গুলো, এটা তো সরকার এসে ময়লাটা ফেলে দিয়ে যায় না। যার জি, বাড়ির সামনে ড্রেন, যে দোকানটার সামনে ড্রেন, যে ইন্ডাস্ট্রির সামনে ড্রেন, যে যে আপনি ধরেন যে এই এই যার সামনে অর্থাৎ ওই ড্রেনটার পাশে যার বাড়ি, পাশে যার দোকান, পাশে যার ইন্ডাস্ট্রি, তাকে একটা দায়িত্ব নিতে হয়। তার কারণে যেন ওই ড্রেনটা আসলে ভরাট হয়ে না যায়। দেখা দেখা যাচ্ছে যে আপনার ঢাকা শহরে আমরা তো রাস্তায় এই যে বের হই খেয়াল করি যে কোথায় কি হচ্ছে। আমরা খুব সচেতনভাবে আমার মনে হয় যে এটা অচেতনভাবে না। মানে আমরা কিন্তু এই যে টিস্যুটা ফেলে দিচ্ছি, ময়লা ফেলে দিচ্ছি, পলিথিন ফেলে দিচ্ছি, প্লাস্টিকের বোতলটা ফেলে দিচ্ছি। অথচ আমরা চেষ্টা করলেই কিন্তু ধরেন যে আপনার এই যে পানির বোতল, প্লাস্টিকের পানির বোতলে এখানে পানি বাজারজাতকরণ হয়। রাস্তায় বেরোলে প্রচুর আপনি পাবেন চিপসের প্যাকেট। জি, যে যেখানে জি, খাচ্ছে সেখানে ফেলে দিচ্ছে। অথচ জি। আপনি এই আপনার ময়লাটা আপনি কিছু হেল্প করি। আমি আসলে মানে বাংলাদেশের ড্রেনে আমি বড় অ কমোড পড়ে থাকতে দেখছি যেটা টাইলসের দোকানের সামনে ছিল ড্রেনটা, বড় ড্রেন। ওটার মধ্যে কমোড ফেলে দিয়েছে, ভেঙে গেছে। রিসেন্টলি ঢাকা সিটি কর্পোরেশন থেকে তো দেখছেন একটা এড ও তারা তৈরি করছে। যে ঢাকার ড্রেনে আসলে বড় পুরনো তোশকও পাওয়া যায়। তো আস্ত একটা তোশক ওই ড্রেনের ভিতরে ছিল। যেটা আপনি বলছিলেন। হ্যাঁ। তো আ হ্যাঁ, এভাবে এইটা আমাদের কথা তাহলে জি। প্লিজ আপনি বলুন। না, না আপনি বলুন। আমি জাস্ট আপনাকে একটু না এই হেল্প যে করলাম দেখেন আরকি। আপনি আমাদের জি, আমাদের এই যে আমাদের কনসাসনেস টা কোন জায়গায় ধরেন। আমরা সরকারকে দায়ী করি। অবশ্যই সরকারকে দায়ী করব কারণ সরকার হচ্ছে এটার দায়িত্বে। রাষ্ট্রকে জি, সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। এটি অবশ্যই সরকারের। কিংবা আপনি ধরেন সরকার আরো প্রতিষ্ঠান আছে, স্থানীয় সরকার ব্যবস্থাপনা আছে, সিটি কর্পোরেশন আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, হ্যাঁ? জেলা পরিষদ আছে। এই যে ধরেন নানান ধরনের স্টেক হোল্ডার আছে। সবাই সবার দায়িত্ব পালন করবে। হ্যাঁ, আমরা ধরছি যে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেন না। এটা কিন্তু সত্য। তারা করেন না। জি, তারা করলে জি, আরো ভালো হতো। কিন্তু নাগরিক জি, হিসেবে কিন্তু আমাদের দায় আছে। আমি পরিবেশ প্রশ্নে আমি এটা দেখি আপনি জি, ঢাকার খালগুলোর মধ্যে দেখবেন যে এই যে আপনি বললেন খালের মধ্যে এরকম পানি যেতে পারে না। মানে এত ময়লা এর মধ্যে প্লাস্টিক তারপরে আপনার এই ঘরের মধ্যে ব্যবহৃত যত বালিশ, তোশক আপনি যাই বলেন না কেন সমস্ত কিছু খালের মধ্যে পড়ে আছে। জি, তাহলে এটা কে ফেলতেছে? আমাদের দেশের মানুষ ফেলতেছে, আমরা ফেলতেছি। তাহলে আমাদেরও তো দায় আছে। তো পানিটা যে শুধু আটকে যায় এজন্য শুধুমাত্র আমি সরকারকে দায়ী করতে আমি অন্ততপক্ষে রাজি নই। নাগরিকদের দায় রয়েছে এবং নাগরিকদের উচিত এই জায়গায় আরো সচেতন হওয়া। হ্যাঁ? কারণ হচ্ছে যে আমরা যদি আমাদের দেশটাকে ভালো রাখার চেষ্টা না করি তাহলে আসলে আমরা দেশটা সার্বিকভাবে ভালো থাকবে না। কারণ এমনিতেই আমাদের দেশের আমি এখন বলি কি যে আমাদের এই সমাজটা হলো ভেঙে চুরে চুরমার হয়ে পড়ে গেছে। হ্যাঁ? আমাদের এখনকার যে সমাজ ব্যবস্থা আপনি দেখবেন যে এত সব অনিয়মের গল্প, এত সব অন্যায়ের গল্প আপনি শুনবেন যে আসলে আপনার এখন আর আশ্চর্য হওয়ার মতো, অবাক হওয়ার মতো আর বিষয় নেই। যে এটা মানে আমাদের সয়ে যাচ্ছি আমরা। কেন সয়ে যাচ্ছি? আমরা সয়ে যাচ্ছি এই কারণে যে এই সমাজটা আসলে পড়ে গেছে। এখন এই জি, সমাজটা সট মানে যতদিন পর্যন্ত উঠে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত আসলে কোনো কিছুই ঠিক হবে না। এর জন্য আমি আপনাকে দায়ী করতে পারি, আপনি আমাকে দায়ী করতে পারেন, সরকারকে দায়ী করতে পারি, রাজনৈতিক দলকে দায়ী করতে পারি, রাজনৈতিক দল জনগণকে দায়ী করতে পারে, যে যেখানেই থাকুক। আসলে আমার মনে হয় যে এখন আমরা যারা যে যেখানে আছি, প্রত্যেকের জায়গা থেকেই এই সমাজটাকে ওঠানোর জন্যে আমাদের এখন কাজ করতে হবে। এখন আসি আবার সেই নদী পরিবেশ প্রশ্নে। এখন জি, সমাজটাকে আমরা কিভাবে উঠাবো? আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো প্রপার হিসেবে আমরা নাগরিক হিসেবে সেই দায়িত্ব পালন করছি কিনা? একইভাবে সরকার তার যত দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা? সরকার শপথ নিয়ে বলেছে যে সে নাগরিকদের সেবায় নিয়োজিত থাকবেন। তো নাগরিকদের সেবায় যে আমরা ভোট দিয়ে একটা সরকার আমরা তৈরি করি। একটা ভোট দিয়ে আমরা একজনকে নেতা তৈরি করি। কেন করি? যে আপনি আমাদের সকলের দায়িত্ব আপনি পালন করবেন। এখন আমি মনে করি যে আসলে সকলেরই এখন সেই দায়িত্ব পালন করার সময়। এটা যত বিলম্ব হবে তত আমরা আস্তে, আস্তে দেখব যে আমাদের নদী পরিবেশের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় চলে যাবে। আপনি দেখবেন যে আমাদের ঢাকা শহরের বায়ুর মান এত খারাপ যে এটা প্রায় সময়ই পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে
আপনার ঢাকার নাম চলে আসে। এটা নিশ্চয়ই আপনি দেখবেন, এটা সারা পৃথিবীতে একটা এরকম পরিমাপ করা হয়। কিছুদিন পর পর শোনা যায় যে ঢাকার বায়ুর মান আজকে পৃথিবীর সবচেয়ে খারাপ। অর্থাৎ আমরা ভালোর দিকে না, খারাপের দিকে ১ নম্বরে চলে যাচ্ছি কিছুদিন পরপরই। এর পেছনে মূল কারণ কি? কেন বায়ুর মান খারাপ হয়? কারণ এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো আপনি পরিবেশ সুরক্ষার কথা মেনে হচ্ছে না। সে তার মতো করছে। এখন এই যে নদীগুলো দূষণ হচ্ছে, এই নদীর দূষণের বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। হুম? খাল-বিলগুলো আপনার দূষিত হচ্ছে। এটা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতেও এখন আমাদের আসলে নজর দেওয়ার মতো সময় এসেছে। এবং একটা নতুন সরকার ক্ষমতায় এসছে। আমরা এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যে সরকার ইতিমধ্যে তার বিশেষ করে বিএনপির কথা আমরা বলতে চাই। যেমন বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টোতে আপনার পরিবেশের প্রশ্নে এবার অনেকগুলো বিষয় তারা অঙ্গীকার করেছেন। আপনি নিজেই বলেছেন খাল খননের কথা, সেটি তো আছেই। এর বাইরেও পরিবেশ সুরক্ষার বিষয়ে তারা নানান ধরনের উদ্যোগ নেবেন বলে বলেছেন। এবং আমরা দেখছি প্রধানমন্ত্রী নিজেও কয়েকটি অলরেডি কনফারেন্সের আয়োজন করেছেন পরিবেশ এবং ওই যে আমাদের বসতবাড়ির পরিবেশ নিয়ে, শহরের পরিবেশ নিয়ে যাতে আমরা সচেতনতা বৃদ্ধিমূলক কোনো কর্মকাণ্ড করার জন্য বিভিন্ন অর্গানাইজেশনকে বলেছেন অলরেডি। হ্যাঁ, এটা আমরা দেখেছি, এটা স্বীকার করতে হবে যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ধরনের আগ্রহ আছে পরিবেশ সুরক্ষার বিষয়ে। এবং সেটি আমরা তৎপরতা দেখছি। কিন্তু আমরা চাই যে এটি শুধু একজন একজন ব্যক্তির উপর আসলে না থেকে, কারণ সরকার প্রধান কত দিকে নজর দেবেন। এখন উনার অনেকগুলো উইংস আছে। এটার জন্য পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে। তারপরে হচ্ছে আপনার এর সঙ্গে সংশ্লিষ্ট যেমন নৌ মন্ত্রণালয় আছে, পানি সম্পদ মন্ত্রণালয় আছে। এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু ওনার মন্ত্রীরা কি করছেন? আমরা মনে করি যে ওনার মন্ত্রণালয়ের সচিবরা কি করছেন? সেখানে তাদেরকেও তৎপর হতে হবে। একই সঙ্গে যদি তারা তৎপর হন, তাহলে রাষ্ট্রের অন্যান্য উইং গুলো জেগে উঠবে এবং আমার মনে হয় যে আক্ষরিক অর্থে একটি পরিবর্তন আসবে। এ কারণে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই জায়গাগুলোতে শুধু প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর যে অধস্তন যারা আছেন তাদেরকে, যারা আসলে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবেন, এক্সিকিউট করবেন, তাদেরকেও আসলে এই বিষয়ে তৎপর হতে হবে। আর এই প্রশ্নে আরেকটা কথা বলে রাখি, যেমন হচ্ছে যে আমরা নদী সুরক্ষা, নদী দূষণ এবং নদী দখল, এই প্রশ্নগুলো যখন আসে, আপনি হয়তো জানেন যে বাংলাদেশে এর জন্য একটি আইনগত অথরিটি আছে। সেটি হলো জাতীয় নদী রক্ষা কমিশন। হুম? তো বাংলাদেশে জাতীয় নদী রক্ষা কমিশনকে আদালত বলেছে সে হলো একজন লিগ্যাল অভিভাবক নদীর। হ্যাঁ? এবং আদালতের রায়ে বাংলাদেশের প্রত্যেকটা নদীর প্রাণ আছে। অর্থাৎ নদীর দখল দূষণের কারণে মামলা হতে পারে। যে কেউ স্বপ্রণোদিত হয়ে নদী সুরক্ষার জন্য মামলা করতে পারে। এটি আদালতের রায় আছে। এবং এখানে এই কাজগুলো দেখভাল করার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং অবাক করার বিষয় কি জানেন? সাম্প্রতিক সময়ে গত কয়েক বছর ধরে এই কমিশনটি একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। অথচ এই কমিশন যদি সঠিকভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করত, কিংবা এই প্রতিষ্ঠানকে দায়িত্ব পালন করার সুযোগ দেয়া হতো, তাহলে আমার মনে হয় যে অন্ততপক্ষে আমরা এখন যতটুকু পিছিয়ে পড়েছি ততটুকু পিছিয়ে পড়তাম না, বরঞ্চ আমাদের কিছু অগ্রগতি থাকতো। তা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে জাতীয় নদী রক্ষা কমিশনকে যথেষ্ট পরিমাণ, এই যে এর কিছু আইনের বিষয় রয়েছে, এগুলো অনেকদিন ধরে আলোচনার বিষয় আছে। আমরা চাই যে এই কমিশনকে শক্তিশালী করা হোক এবং এর হাত পা যেখানে যেখানে বাধা আছে সেগুলো বাঁধনগুলো খুলে দেওয়া হোক এবং তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক, সচল করা হোক। কমিশনের লোকবলের অভাবের কথা শোনা যায়। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এখানে পর্যাপ্ত লোকজন দেয়া হোক, দিয়ে এই কমিশনটাকে শক্তিশালী করলে প্রপারলি নদী এবং নদ, খাল, বিল যাই বলি, আমাদের এই জলাধারগুলো সুরক্ষা পাবে এবং এই কমিশনটাকে শক্তিশালী করা জরুরি। আমরা এখানে প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে আপনারা জানেন যে এই সরকারের নির্বাচিত সরকারের আগে একটি ইন্টারিম সরকার ছিল। সেই সরকারের সময়ে আমরা দেখেছি যে একাধিক উপদেষ্টা তারা পরিবেশ সংশ্লিষ্ট ছিলেন, পরিবেশের নানান আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন।
কিন্তু আমরা সেই সময়টাতে আসলে খুব হতাশা ব্যক্ত করতে হয় যে সেই সময় আমরা আসলে আশাবাদী হওয়ার মতো কিছুই দেখতে পাইনি। আমরা আশা করেছিলাম যে ওই সময়টা অন্তত পক্ষে নদী সুরক্ষার প্রশ্নে অনেক বেশি সক্রিয়তা আমরা দেখব, কিন্তু আমরা সেটি দেখিনি। তো এখন বর্তমান সরকার, একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় এসছে। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে যে অনতিবিলম্বে এই জাতীয় নদী রক্ষা কমিশনকে সক্রিয় করা, এবং সক্রিয় করার জন্য যা যা করা দরকার এই উদ্যোগগুলো এখনই নেয়া। তাহলে যেহেতু একটি ইন্ডিভিজুয়াল একটি প্রতিষ্ঠান আছে যেটির আইনগত ভিত্তি আছে, সেই প্রতিষ্ঠানকে সক্রিয় করাই আমি মনে করি বেশি জরুরি, এবং এটি করলে আমাদের নদী সুরক্ষার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হবে বলে আমার ধারণা। ধন্যবাদ জনাব ফয়সাল। আপনার কাছ থেকে শুনছিলাম। আশা করব আমরা যথাযথ কর্তৃপক্ষ যদি কথাগুলি শুনে থাকেন, বা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনার বক্তব্যগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা ভবিষ্যতেও আপনার কাছ থেকে আরো শুনবো নদী নিয়ে। আসলে আমাদের সবারই উচিত, দর্শক বন্ধুরা যারা দেখবেন, হয়তো অনেকে মনে করতে পারবেন আসলে নদী নিয়ে কথা বলার কি আছে, বাংলাদেশে তো সমস্যা আরো আছে। যদি আপনি ভালো করে চিন্তা করে দেখবেন, আসলে আমাদের নদী, পরিবেশ এগুলি নিয়ে বেশি কথা বলা উচিত। আমাদের নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের বর্তমানে যে বসবাস করার স্থান আছে সেটার জন্য দরকার। আ যখন আমাদের চারপাশে বৃষ্টির পানিতে বন্যা দেখা দেয় বা আ জলাবদ্ধতা দেখা দেয়, তখন আমরা হয়তো সরকারকে বকি, কিন্তু এটার দায়-দায়িত্ব আমাদেরই বেশি। আমরা যদি একটু সচেতন হই, তাহলে আসলে আমাদের জীবনের যে দুর্যোগগুলি আছে সেগুলি হয়তো, ছোট, ছোট যে দুর্যোগগুলি এগুলো আমাদের দোষেই হয়, সেগুলিকে আমরা লাঘব করার চেষ্টা করতে পারি। আ আবারও ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আম আ ধন্যবাদ এবং শুভরাত্রি। আসসালামু আচ্ছা। আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আবারও দেখা হবে, নদী নিয়ে কথা হবে। আপনার এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি যারা আমার এই কথাগুলো শুনবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আসলে নদীর পরিবেশ আ যদি সুরক্ষিত না থাকে, এই দেশ কোনদিনও সুরক্ষা থাকবে না। কারণ আপনি যত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, এই ইনফ্রাস্ট্রাকচার আপনাকে প্রাণ দেবে না। আপনাকে অবশ্যই আলো বাতাসের কাছে যেতে হবে। আপনি দেখবেন ঢাকা শহরের প্রচুর মানুষ ভিটামিন ডি সংকটে ভুগছে। কেন জানেন? তাদের গায়ে রোদের দেখা পাচ্ছে না। তাদের শরীরে রোদ পড়ছে না। কেন রোদ পড়ছে না? তো এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে দেখবেন যে পরিবেশের একটি সম্পর্ক আছে। হ্যাঁ? তো আমি মনে করি যে পরিবেশকে বাদ দিয়ে নয়, পরিবেশকে সঙ্গে নিয়ে এই দেশের উন্নয়নকে আগাতে হবে। অন্যথায় আসলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তা আমি সবার কাছে আমার আবেদন থাকবে যে আসুন আমরা পরিবেশ বিষয়ে সচেতন হই। আমাদের চারপাশের নদীকে সুরক্ষিত রাখি। একবার সুযোগ পেলে মাসে অন্তত একবার নদী দেখতে যাই, নদীকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। সকলের কল্যাণ হোক। ধন্যবাদ।